গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আষ্টি যোদ্ধা একাডেমিতে। তো দেখো, আজকে আমরা হিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্টোন এজ, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ইন্ট্রোডাকশান এবং স্টোন এজ, যেখান থেকে আমরা ইতিহাসটাকে পড়া শুরু করি। অর্থাৎ ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার কম্পিটিটিভ ফিল্ডে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে এই স্টোন এজ। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে মানুষ কিভাবে আসলো, কিভাবে ডেভেলপমেন্ট করলো, এটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের বৃত্তান্ত। অর্থাৎ এই চ্যাপ্টারের পরেই আমাদের পড়তে হবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সেই জন্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়ার আগে এই স্টোন এজ চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে হবে, অর্থাৎ পাথরের যুগ। এই চ্যাপ্টারটাকে আমাদের ভালো করে বুঝতে হবে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়ার আগে। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, দেখো, ফার্স্টেই আমাদের স্টোন এজ পড়তে গেলে চারটে টার্মিনোলজি মাথায় রাখতে হবে। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। ফার্স্টে দেখো আর্কিওলজি। তো আর্কিওলজি কি? আর্কিওলজি বলছে মনুমেন্টস অ্যান্ড ম্যাটেরিয়াল রিমেন্সকে স্টাডি করাকে বলা হয় আর্কিওলজি। অর্থাৎ স্টাডি অফ মনুমেন্টস অ্যান্ড ম্যাটেরিয়াল রিমেন্স, একে বলা হয় আর্কিওলজি। দেখো, অর্থাৎ কোনো জিনিস বা কোনো স্মৃতিসৌধ মাটির নিচে চাপা আছে, সেটাকে মাটি খুঁড়ে এক্সকাভেশনের মাধ্যমে বের করতে হবে। তো এই দায়িত্বটা কার কাছে যায়? এই দায়িত্বটা যায় আর্কিওলজিস্টদের কাছে। তো এই যে স্টাডিটা, এই যে মনুমেন্টস বা এই যে যা যা ম্যাটেরিয়াল পাওয়া যায়, এইগুলো নিয়ে যে স্টাডি করাকে, এটাকে বলা হয় আর্কিওলজি। একটু মাথায় রেখে দেবে। তারপরে দেখো এপিগ্রাফ। হোয়াট ইজ এপিগ্রাফ? এপিগ্রাফ হচ্ছে স্টাডি অফ ইনস্ক্রিপশন। একে বলা হয় এপিগ্রাফ। ইনস্ক্রিপশন অর্থাৎ লিপি। ইনস্ক্রিপশনের বাংলা মানে হচ্ছে লিপি। অর্থাৎ আমাদের যে বর্ণমালা, আমরা যে বর্ণমালা পড়ি, অ আ ক খ, এই যে বর্ণমালা, এই বর্ণমালাগুলো এক একটা লিপি থেকে এসেছে। তো যেই লিপি থেকে এসেছে সেই লিপিগুলোকে স্টাডি করাকে বলা হয় এপিগ্রাফ, সরি, এপিগ্রাফ। এইটা একটু মাথায় রাখবে যে ইনস্ক্রিপশনকে স্টাডি করাকে এপিগ্রাফ বলা হয়। অর্থাৎ কি বললাম, যে আমরা যে বর্ণমালাগুলো পড়ি, অ আ ক খ, এই সমস্ত বর্ণমালাগুলো একটা না একটা লিপি থেকে এসেছে। তো সেই লিপিকে স্টাডি করাকে বলা হয় এপিগ্রাফ। এটা একটু মাথায় রাখবে। তারপরে দেখো নিউমিসম্যাটিক্স। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা তোমাদের ইংলিশের ক্ষেত্রে, ভোকাবুলারির ক্ষেত্রেও কিন্তু আসে। নিউমিসম্যাটিক্স কি? স্টাডি অফ কয়েন্স। অর্থাৎ কয়েন্সকে নিয়ে যে স্টাডি, সেটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। এটা একটু মাথায় রাখবে। তারপরে দেখো পেলিওগ্রাফি। হোয়াট ইজ পেলিওগ্রাফি? পেলিওগ্রাফি হচ্ছে, যদি বাংলা ভাষায় আমরা বলি, প্রাচীন নথিপত্র নিয়ে পড়াশুনো করাকে বলা হয় পেলিওগ্রাফি। আর ইংলিশে বলা হয় স্টাডি অফ ডেভেলপমেন্ট অফ ওল্ড রেকর্ডস ইজ কল্ড পেলিওগ্রাফি। তো প্রাচীন নথিপত্র, ধরো তুমি তোমার দাদুর ডায়েরি পেয়েছো, সেই পুরনো একটা ডায়েরি পেয়েছো, সেটাকে নিয়ে তুমি স্টাডি করছো। তো এইটাকে বলবো আমরা পেলিওগ্রাফি। এবং তার মধ্যে কি লেখা আছে সেটাকে নিয়ে স্টাডি করলে আমরা বলবো এপিগ্রাফ। এইটা একটু মাথায় রেখে দেবে। কি বললাম আবার বোঝো। ধরো তুমি তোমার দাদুর ডায়েরি খুঁজে পেয়েছো, তো তার ডায়েরিটাকে নিয়ে স্টাডি করাকে বলবো আমরা পেলিওগ্রাফি। এবং ডায়েরির মধ্যে যা লেখা থাকবে সেই লেখাটাকে নিয়ে স্টাডি করাকে বলবো আমরা এপিগ্রাফ। তো বোঝা গেল এপিগ্রাফ এবং পেলিওগ্রাফির মধ্যে পার্থক্য। তো এই গেল চারটে টার্মিনোলজি, একটু মাথায় রাখবে। এই চারটে টার্মিনোলজি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট দেখো, কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। দেখো, এই যে দুটো জিনিস, দুটো বাক্স করা আছে, এই দুটো তোমাদের একটু পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসে। দেখো, বিশ্বের প্রথম বুঝতে পারা গেছে এমন ইনস্ক্রিপশনের নাম হচ্ছে হায়ারোগ্লিফিক ইনস্ক্রিপশন। অর্থাৎ ওয়ার্ল্ডস ফার্স্ট ডেসিফার্ড ইনস্ক্রিপশন কি? সেটা হায়ারোগ্লিফিক ইনস্ক্রিপশন। এবং এটাকে খুঁজেছে কে? শাহপলিয়ে। দেখো ভালো করে, এটা কিন্তু উচ্চারণটা শাহপলিজে নয়, শাহপলিয়ে। বাংলায় বলা হয় শাহপলিয়ে। এটা একটু মাথায় রেখে দেবে। তো ইনস্ক্রিপশনটার নাম কি? হায়ারোগ্লিফিক ইনস্ক্রিপশন। এটাকে ডেসিভার্ড করেছে কে? শাহপলিয়ে। একটু মাথায় রাখবে, এটা কিন্তু ওয়ার্ল্ড ফার্স্ট ডেসিভার্ড ইনস্ক্রিপশন। এটা গেল ওয়ার্ল্ডের রেসপেক্টে। তাহলে ইন্ডিয়ার রেসপেক্টে কি আছে? অর্থাৎ ভারতের প্রথম বুঝতে পারা গেছে এমন ইনস্ক্রিপশনের নাম কে এবং খোঁজটা করেছে কে, এটাও মাথায় রাখতে হবে। ইন্ডিয়াজ ফার্স্ট ডেসিফার্ড ইনস্ক্রিপশন হচ্ছে অশোকাস ইনস্ক্রিপশন।
এটাকে পাঠোদ্ধার করেছে কে? জেমস প্রিন্সেপ, একটু মাথায় রাখবে। তো অশোকাস ইনস্ক্রিপশনকে ডেসিফার্ড করেছে কে? জেমস প্রিন্সেপ, একটু মাথায় রাখবে এটা। নেক্সট দেখো, তো এই দুটো নাম একটু মাথায় রেখে দেবে, পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসে। আচ্ছা, এবার দেখো, এবার ছখানা বাক্স আছে, এখানে ছজনের নাম আছে এবং তাদের যে কৃতিত্ব সেটা আছে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে, এনারা কে কি করে গেছেন। পরীক্ষায় এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, কারণ এই কটা স্টোন এজেরই টপিক। তো স্টোন এজ শুরু করার আগে এই কিছু কিছু এই সমস্ত জিনিসদের নলেজ দিয়ে দিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ। দেখো, ফার্স্টেই দেখে নেবো হেরোডোটাস। তো আমরা কিন্তু সকলেই কম বেশি হেরোডোটাস সম্পর্কে জানি যে হেরোডোটাস কে ছিলেন। এনাকে আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তো এখনও তাই, ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়? হেরোডোটাসকে। কেন? তার কারণ ইনি কিনা পার্সিয়ান সোর্স বা ইরানিয়ান সোর্সের উপর ভিত্তি করেই ইন্ডিয়ার একটা ইনফরমেশন দিয়েছিলেন, সেই জন্য তাকে আমরা হেরোডোটাসকে চিনি। অর্থাৎ কি বললাম? হেরোডোটাস ওয়াজ ডিপেন্ড আপন দ্য পার্সিয়ান সোর্সেস অফ হিজ ইনফরমেশন অ্যাবাউট ইন্ডিয়া। অর্থাৎ সেই কারণে হেরোডোটাস ইজ কল্ড ফাদার অফ হিস্ট্রি। তো এই যে হেরোডোটাস, ইনি কখনো ভারতে আসেননি। ইনি ভারতে না এসেই পার্সিয়ান সোর্স থেকে এবং ইরানিয়ান সোর্স থেকেই বলতে পারো যে এই ভারত সম্পর্কে একটা ইনফরমেশন পেয়েছেন এবং ভারতের সম্পর্কে বলেছেন। সেই জন্য এনাকে আমরা ইতিহাসের জনক বলে থাকি। এনার একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে হিস্টোরিকা, একটু মাথায় রেখে দেবে। হেরোডোটাসের লেখা বইটার নাম হচ্ছে হিস্টোরিকা। তো যারা যারা প্রথম কম্পিটিটিভ ফিল্ডে আছো তাদের কাছে একটু সমস্যা হবে, এবং যারা যারা আগে পড়েছো কোনো সমস্যা হবে না, ধীরে ধীরে পড়তে পড়তে বুঝে যাবে। তো হেরোডোটাসের লেখা বইটার নাম কি? হিস্টোরিকা। নেক্সট দেখো, জন লুবক, ইনি কে ছিলেন? দেখো ব্র্যাকেটে লেখা আছে 1865 খ্রিস্টাব্দে। এটা কি? এটা বলছে ফার্স্ট টু কয়েন দ্য ডিফাইনিং টার্মস পেলিওলিথিক অ্যান্ড নিওলিথিক। দেখো আমরা স্টোন এজকে তিনটে পার্টে ভাগ করে নিই, পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এজ। কি বললাম? স্টোন এজকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিই, পেলিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক এজ। এই যে পেলিওলিথিক এবং নিওলিথিক এজ, এই শব্দ দুটো দিয়েছেন জন লুবক 1865 সালে। এটা একটু মাথায় রেখে দেবে যে পেলিওলিথিক এবং নিওলিথিক এই যে টার্মটা, এটা প্রথম ইউজ করেছে জন লুবক। কোথায় ইউজ করেছে? না, তার যে প্রি হিস্টোরিক্যাল টাইমস আছে একটা বই, সরি এটা একটা পত্রিকা, তেনার যে একটা প্রি হিস্টোরিক টাইমস যে পত্রিকাটা আছে, সেখানে তিনি প্রথম এই দুটো শব্দটাকে ব্যবহার করেছেন 1865 সালে। বোঝা গেল? নেক্সট দেখো, হুডার ওয়েস্ট্রপ, ইনি কে ছিলেন? এই যে মেজোলিথিক শব্দটা আছে, এই মেজোলিথিক শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন যিনি, তার নাম হচ্ছেন হুডার ওয়েস্ট্রপ। সালটা কত ছিল? 1866 সাল, মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে রবার্ট ব্রুস ফুট, ইনি কি ছিলেন? ইনি ছিলেন একজন ব্রিটিশ জিওলজিস্ট, একটু মাথায় রেখে দেবে। ইনি একজন ছিলেন ব্রিটিশ জিওলজিস্ট। এইবারে ইনি কিনা একজন বলতে পারো মেম্বার ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। তো তিনি একটা বই লিখেছিলেন এবং সেই কারণে তাকে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি বলা হয়। দেখো ভালো করে, এটা একটু মাথায় রেখে দেবে। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি কিন্তু জন লুবককে বলা হয় না। জন লুবক যেহেতু বলতে পারো প্রি হিস্টোরিক টাইমস পত্রিকাটা লিখেছেন, তার মানে এই নয় যে জন লুবককে আমরা ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি বলবো। আমরা ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি কাকে বলবো? রবার্ট ব্রুস ফুট। ইনি কে ছিলেন? একজন ব্রিটিশ জিওলজিস্ট অ্যান্ড আর্কিওলজিস্ট। একটু মাথায় রেখে দেবে, কারণ তিনি বলতে পারো প্রি হিস্ট্রির ফেজে অনেক বড় অবদান রেখেছেন। নেক্সট দেখো, আলেকজান্ডার কানিংহাম, এনার নামটা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ আসে এটা। ইনি হচ্ছেন ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমাদের যে এএসআই আছে, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, তো এইখানকার ফার্স্ট ডাইরেক্টর জেনারেল হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম। এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, এটা মাথায় রেখে দেবে। তো এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, এখানকার ফার্স্ট ডাইরেক্টর জেনারেল কে ছিলেন? আলেকজান্ডার কানিংহাম। এবং এই আলেকজান্ডার কানিংহামকেই বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, থমাস ওল্ডহাম, ইনি কে ছিলেন? ইনি ছিলেন এই যে তোমাদের বললাম আমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই রবার্ট ব্রুস ফুট সেখানকারই একজন মেম্বার ছিলেন। তো সেখানকারই জিওলজিস্ট এবং আর্কিওলজিস্ট ছিলেন, একজন ব্রিটিশ ছিলেন। তো এই যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাউন্ডার যিনি, যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছেন থমাস ওল্ডহাম।
কত সালে প্রতিষ্ঠা করেছেন? 1851 সালে। এটা একটু মাথায় রেখে দেবে। তো এই যে 6টা গুরুত্বপূর্ণ টপিক আছে, এই 6টা গুরুত্বপূর্ণ টপিককে তোমরা একটু মাথায় রেখে দেবে। বোঝা গেল? এবার দেখো, এবার আমরা ধীরে ধীরে স্টোন এজের দিকে এগোচ্ছি। দেখো, স্টোন এজকে আমরা মূলত দুটো পার্টে ভাগ করে থাকি, সরি 3টে পার্টে। কি কি? পেলিওলিথিক, মিসোলিথিক, নিওলিথিক। এবার এদের মধ্যেও ভাগ আছে। পেলিওলিথিকের মধ্যে ভাগ আছে লোয়ার পেলিওলিথিক, মিডিল পেলিওলিথিক, আপার পেলিওলিথিক। তো ওটা অ্যাডভান্স জিনিস, ওটা আমরা পরে দেখবো। আগে আমরা বেসিক ইনফরমেশনগুলো জেনে নেব। কি বললাম? পেলিওলিথিক, মিসোলিথিক, নিওলিথিক। এবং পেলিওলিথিকের কী ভাগ আছে? লোয়ার পেলিওলিথিক, মিডিল পেলিওলিথিক, আপার পেলিওলিথিক। বোঝা গেল? এবং আমাদের যে এই যে আর্থের ক্রাস্ট আছে, এই যে আর্থ আছে, এটা 4টে স্টেজে ডেভেলপ হয়েছে। বোঝা গেল? এই 4 নাম্বার স্টেজটাকে বলা হয় কোয়াটারনারি স্টেজ। এই যে 4 নাম্বার স্টেজ, এই 4 নাম্বার স্টেজকে দুটো পার্টে ভাগ করা হয়। একটা প্লিস্টোসিন এজ, একটা হলোসিন এজ। প্লিস্টোসিন এজ কাকে বলে? প্লিস্টোসিন এজ অর্থাৎ সেই এজকে বলা হয়, সেই সময়কে বলা হয় যখন পৃথিবী পুরো বরফে ঢাকা, সেই সময়কে বলা হয় প্লিস্টোসিন এজ। এবং হলোসিন এজ কাকে বলা হয়? যখন বরফ গলতে শুরু করে, পুরো বরফ গলে গেছে, সেই সময় থেকে শুরু করে আজকের সময় অবধি যেই এজটা চলে আসছে সেটা হচ্ছে হলোসিন এজ। অর্থাৎ এখানে ওয়ার্ম কন্ডিশন ডেভেলপড হয়েছে, অর্থাৎ গরম উষ্ণ পরিস্থিতি আবহাওয়ার ডেভেলপমেন্ট হয়েছে। বোঝা গেল? তো এই যে বলতে পারো স্টোন এজ, এটাকে 3টে পার্টে ভাগ করে পড়ি কি? পেলিওলিথিক, মিসোলিথিক, নিওলিথিক। আচ্ছা দেখো, এখানে কিছু টাইম পিরিয়ড আছে। এই যে টাইম পিরিয়ড, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশনে বসানো এখানে। তার কারণ তোমরা প্রত্যেকটা বইয়ে ভ্যারাইটিস রকমের টাইম পাবে। যদি কোনো কেউ লুসেন্ট পড়ো, কেউ তরুণ গোয়েল পড়ো, বা কেউ অন্যান্য কোনো বই পড়ো ইতিহাসের, সেখানে অন্যান্য টাইম পিরিয়ড আছে। দেখো, এটা অনেক পুরনো সময়কার ইতিহাস তো, অর্থাৎ দেখো সেই লাখো লাখো বছর আগেকার ইতিহাস। তো সেই সময়ের সময়টা একটু এদিক ওদিক হয়, ক্যালকুলেশনে একটু এদিক ওদিক হয়ে যায়। তো সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার কারণ অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে, এটা যেহেতু একটা অ্যানশিয়েন্ট হিস্ট্রির পার্ট, অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে তোমাদের পরীক্ষায় কোনো সাল জিজ্ঞাসা করে না। শুধুমাত্র ওই আমি আগের স্লাইডে যে কটা বললাম, ফাউন্ডার কত সালে কি না, এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। বাকি এই তোমাকে কখনো জিজ্ঞাসা করবে না বলো প্লিস্টোসিন এজের টাইম সীমা কী, বা বলতে পারো মেজোলিথিক এজ বা নিওলিথিক এজের টাইম পিরিয়ডটা কী ছিল, এটা কখনো জিজ্ঞাসা করবে না। তার কারণ এই যে টাইম পিরিয়ডগুলো, এগুলো অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ কার্বন ডেটিং বিভিন্ন উপায়ে বসানো হয়েছে। এটার কোনো বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট নয়, পুরোটা এক্সাক্ট অ্যান্সার নয়, এটা অ্যাপ্রক্সিমেশনে লাগানো হয়েছে এখানে। বোঝা গেল? তো ভ্যারাইটিস বইয়ে তোমরা ভ্যারাইটিস সাল পাবে। তো আমি এখানে অ্যাপ্রক্সিমেশন করে একটা সাল বসিয়েছি। এটা জাস্ট ক্রনোলজিটা মাথায় রাখবে যে কোনটার পরে কী এসছে, সালগুলো মনে রাখতে হবে না। দেখো, প্লিস্টোসিন এজ, প্লিস্টোসিন এজকে যদি আমরা এই যে শব্দটাকে যদি আমরা ডিকোড করি, শব্দটার মানে প্লিস্টোসিন নয়, পেলিওলিথিক। পেলিও মানে ওল্ড, আর লিথিক মানে স্টোন এজ। তো এই যে পেলিওলিথিক, বা এটাকে আমরা বলতে পারি ওল্ড স্টোন এজ। একটু মাথায় রেখে দেবে টাইম পিরিয়ডটা কী ছিল, 2 মিলিয়ন থেকে 10,000 বিসি। দেখো, এই যে সময়টা, এই সময়ে বরফ পড়ছে, অর্থাৎ পৃথিবীতে এই সময় বরফ পড়ছে। এটা কিন্তু বলতে পারো যে প্লিস্টোসিন এজেরই লাস্ট পার্ট চলছে, পেলিওলিথিক প্লিস্টোসিন এজের লাস্ট পার্ট। তারপরে মেজোলিথিক, নিওলিথিক পুরোপুরি হলোসিন এজের মধ্যে পড়ে যাবে। তো দেখো, এই যে বলতে পারো যে আহ, বরফ পড়ছে, এই সময় মানুষ শিকার করবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, করবে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে যে মানুষ এই সময় শিকার করবে এবং বলতে পারো খাবার জোগাড় করবে, এইভাবে মানুষ জীবনযাপন করবে। এখানে আমরা ম্যাক্রোলিথের ইউজ পাই, সমস্যা নেই, এখানে আছে। এখানে আমরা ম্যাক্রোলিথের ইউজ পাই, এই যে পেলিওলিথিক এজ, ম্যাক্রোলিথ টুলসের ইউজ পাই। ম্যাক্রোলিথ টুলস মানে বড় বড়, বলতে পারো বড় বড় পাথরের তৈরি হাতিয়ার। তো দেখো, সেই সময় তো ম্যামথ অ্যানিমাল, অর্থাৎ সেই বিশাল আকার বড় প্রাণী অস্তিত্ব ছিল। তো এই সব বড় প্রাণীদের মারতে গেলে তো ছোটোখাটো হাতিয়ার দিয়ে চলবে না, বড় হাতিয়ার দরকার। সেই জন্য এখানে তারা আদিম মানুষরা কী করলো, ম্যাক্রোলিথ ইউজ করলো। এটা একটু মাথায় রাখবে। এবং এত ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে আগুনের যে আবিষ্কার, সেটা এই এই যে পেলিওলিথিক এজ এখানেই হয়ে যাবে। তো ফায়ার ডিসকভারিও কিন্তু পেলিওলিথিক এজে হয়ে যাবে। এবং এই পেলিওলিথিক এজকেই আমরা বলি ওল্ড স্টোন এজ। বুঝতে পেরেছ? এবং পেলিওলিথিক এজের যে মানুষরা ছিল তাদেরকে আমরা কোয়ার্টজাইট ম্যান বলি, একটু মাথায় রাখবে। এবং ম্যাক্রোলিথ ইউজ করতো, অর্থাৎ বড় বড় হাতিয়ার ইউজ করতো। এমার্জেন্স অফ মডার্ন হোমোস্যাপিয়েন্স, অর্থাৎ
হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব এখানে লক্ষ্য করা যায়। বোঝা গেল? দেখো, তো এটা গেল। এবং কিছু কিছু সাইটস আছে যেগুলো আমরা পড়বো, যেমন দেখো পেলিওলিথিক এজে একটা সাইট আছে ভীমবেটকা, বাঘোর, বেলান, সোন ভ্যালি, শিবালিক হিলস, সে যেটা আছে এখন বর্তমানে। এবং কিছু কিছু টুলস আছে, পরে এগুলো ছবি আছে আমি এনেছি। কিছু কিছু টুলস আছে, যেমন ধরো এখানে বলতে পারো যে ক্লিভার্স, হ্যান্ডেক্স, চপার্স, এই ধরনের টুলসগুলো এরা ইউজ করে থাকে। এই টুলসগুলো কী কাজে লাগে? এটা মাটি খুঁড়তে কাজে লাগে, শিকারে কাজে লাগে, অন্যান্য কাজে লাগে, কোনো কিছু কাটতে কাজে লাগে। তো এই গেল পেলিওলিথিক এজ। এবার মিজোলিথিক এজ, অর্থাৎ বরফ গলে গেছে, বলতে পারো যে পুরোপুরি হলোসিন পিরিয়ড চলে এসছে এই সময়। এটা 9000 থেকে 4000 বিসি। ট্রানজিশন অফ হান্টার্স অ্যান্ড হার্ডার্স, অর্থাৎ এখনও মানুষ শিকার করছে এবং খাবার জোগাড় করছে, এখনও প্রডিউস করতে শেখেনি। এখানে মানুষ কি করলো? আচ্ছা, ফায়ারটা একটুখানি ঠিক করে নাও, ফায়ারটা পেলিওলিথিকে হবে, ফায়ারটা মেজোলিথিকে নয়। হ্যাঁ, মেজোলিথিকেও আগুনের ব্যবহার করেছিল, কিন্তু ফায়ারটা যে অরিজিনাল যে শুরু হয়েছিল পেলিওলিথিক থেকে। আর এই সময় মানুষ ম্যাক্রোলিথ নয় মাইক্রোলিথ ইউজ করতো। মাইক্রোলিথ মানে ছোট ছোট পাথর। দেখো বরফ গলে গেছে, আর ম্যামথ অ্যানিমাল কিন্তু আর নেই। কেন? তার কারণ ওই যে বড় বড় পশুরা আছে, তারা কিন্তু এই এই যে আবহাওয়াতে সারভাইভ করতে পারেনি, সেই জন্য তারা পুরোপুরি শেষ এই এজে। তো এই জন্য এখন ছোট ছোট পাথর ব্যবহার হবে। এগুলোকে বলা হয় মাইক্রোলিথ। ফার্স্ট ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল, প্রথম পশুপালন এখানে শুরু হবে। বোঝা গেল? এই মিজোলিথিক এজে কী কী, যেমন এগুলোও পরে আছে, যেমন ডগ আছে, শিপ আছে, আরও অনেক কিছু আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ সাইটস কী কী আছে দেখো, ভীমবেটকা, বেলান ভ্যালি, এই সমস্ত জিনিস। বোঝা গেল? নেক্সট দেখো, এবং এখানে মানুষ না ফিশিং করা শুরু করবে, একটু ভালো করে মাথায় রাখবে। শিকার তো করবেই, তার সঙ্গে ফিশিং করবে। তার কারণ দেখো বরফ গলে গেছে এবং নদী সৃষ্টি হয়েছে, নদী, জল, সমুদ্র, পুকুর এইসব সৃষ্টি হয়েছে। সেই জন্য মানুষ এখানে কিন্তু ফিশিংও করবে। তারপরে দেখো, আচ্ছা মেজোলিথিক এজকে কিন্তু মিডল স্টোন এজ বলা হয়, ওটাকে ওল্ড স্টোন এজ, এটাকে মিডল স্টোন এজ। এবার আসবো নিওলিথিক এজ, যেটাকে বলা হয় নিউ স্টোন এজ। এটার টাইম পিরিয়ড কি 7000 থেকে 2000 বিসি। এখানে মানুষ কিন্তু আর শিকার করছে না, তারা ফুড প্রডিউস করছে, খাদ্য উৎপাদন করছে। আচ্ছা দেখো, খাদ্য যদি উৎপাদন করা শেখে, তার মানে কিন্তু মানুষ এখন পার্মানেন্ট সেটেলমেন্ট পেয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি স্থায়ী বসতি নির্মাণ করেছে। আরে স্থায়ী বসতি যদি নির্মাণ না করে, তাহলে প্রডিউস করবে কি করে খাবার দাবার, অর্থাৎ আহ, ফলন করবে কি করে? সেই জন্য মানুষ এখন কিন্তু স্থায়ী বসতি, বলতে পারো স্থায়ী বসতি শুরু করেছে। তো পার্মানেন্ট সেটেলমেন্ট কোথায় পাওয়া যায়, এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। এটা নিওলিথিক এজে। এবং পোটার, সুইল, পলিশ টুলস, এই ধরনের জিনিসও কিন্তু মানুষ ইউজ করে। একটু যেমন কুমোরের চাকা, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? কি কি সাইটস আছে দেখো, মেহেরগড়, বেলুচিস্তান, গুফকারাল, তারপরে বুরজাহুম, কোলদিওয়া, এই ধরনের জিনিসগুলো, এই ধরনের সাইটসগুলো কিন্তু এখানে আছে। এবং কিছু কিছু ঐতিহাসিকরা এই যে নিওলিথিক এজ, এটাকে রিভলিউশন বলে মনে করেন। সেটা পরে আসছি, আমরা বলবো। দেখো, এই দেখো এখানে ছবিটা আছে, দেখো হ্যান্ডেক্স দেখো কেমন দেখতে, ক্লিভার্স দেখে নাও কেমন দেখতে, চপার্স, বোরার্স দেখো, বিউরিন্স কেমন দেখতে। এগুলোকে একটা শেপ দেওয়া হয়েছে, অর্থাৎ বড় পাথর থেকে কেটে 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 ভেঙে ভেঙে শেপ দেওয়া হয়েছে। বোঝা গেল? দেখো ফসিল রেকর্ড, দেখো দ্য ওল্ডেস্ট হিউম্যান ফসিলস আর ফাউন্ড। দেখো সব থেকে পুরনো হিউম্যান ফসিল ওয়ার্ল্ডের রেসপেক্টে যদি আমরা বলি, সোয়ান ভ্যালি, যেটা বর্তমান দিনে পাকিস্তানে আছে। এবং যদি ভারতের রেসপেক্টে বলি, সেটা আছে নর্মদা ভ্যালিতে। এটা মাথায় রেখে দেবে। এবং দেখো এখানে লেখা আছে, এমার্জিং ডিউরিং প্লিস্টোসিন পিরিয়ড হিউম্যান, অর্থাৎ দ্য লাস্ট আইস এজ। অর্থাৎ প্লিস্টোসিন পিরিয়ডকে বলা হয় লাস্ট আইস এজ। অর্থাৎ প্লিস্টোসিন পিরিয়ড নয়, প্লিস্টোসিন পিরিয়ডে যে পেলিওলিথিক এজটা আছে, সেটাকে বলা হয় লাস্ট আইস এজ। মানে তারপরে দেখো, হিউম্যানস এক্সিস্টেন্স ইন পিওরলি অ্যাজ হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স ইন ইন্ডিয়া, আর্লি হিউম্যানস আর কল্ড কোয়ার্টজাইট ম্যান। নোটেবলি দেখো কি আছে, মডার্ন হিউম্যানস হোমোস্যাপিয়েন্স, তারা ফার্স্ট অ্যাপিয়ার ডিউরিং আপার পেলিওলিথিক এজ। ওই যে বলেছিলাম পেলিওলিথিক এজের 3টে ভাগ আছে, এই যে হোমোস্যাপিয়েন্স আছে, এরা আপার পেলিওলিথিক এজেই বলতে পারো প্রথম এসছিল। ঠিক আছে? নেক্সট দেখো, আচ্ছা এই যে দেখে নাও ম্যাক্রোলিথ আর মাইক্রোলিথ। দেখো দেখো ম্যাক্রোলিথ পাথরটা কিন্তু অনেক বড়, আর মাইক্রোলিথ তুলনামূলক অনেকটা ছোট। অর্থাৎ ম্যাক্রোলিথকে তুলতে গেলে 2-3 জন লাগবে, 1-2 জন তো লাগবেই। আর মাইক্রোলিথ তো পকেটে করে নিয়ে যাওয়া যায়, ছোট পাথর একদম। দেখো, তো কি আছে এটা, তো এই যে ম্যাক্রোলিথ পেলিওলিথিক এজে ছিল, এবং
মাইক্রোলিথ নিওলিথিক এজে আছে, এটা মাথায় রেখে দেবে। আচ্ছা নেক্সট দেখো, ফার্স্ট ডোমেস্টিকেশন কোন এজে হয়েছিল? মিসোলিথিক এজে। ফার্স্ট অ্যানিমাল টু বি ডোমেস্টিকেটেড, যেটা কিনা সেন্ট্রাল এশিয়ায় প্রথম হয়েছিল, তার নাম হচ্ছে কি? একটা ডগ। একটু মাথায় রেখে দেবে। এটা কোথায় পাওয়া গেছে? এভিডেন্সটা কোথায় পাওয়া গেছে? প্রমাণটা আদমগড়, যেটা মধ্যপ্রদেশে আছে, বাগড়, যেটা রাজস্থানে আছে। এই যে ডগ প্রোভাইডেড হান্টিং অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ক্যাম্প সিকিউরিটি, তো এই যে আদি মানুষদের যে সিকিউরিটি, রক্ষা, এটার কাজে লাগতো, এবং বলতে পারো হান্টিং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ মানুষ যে শিকার করতে যেত, তো সেই ক্ষেত্রেও কিন্তু কাজে লাগতো কুকুরকে। সেই জন্য কুকুর হচ্ছে প্রথম ডোমেস্টিকেটেড অ্যানিমাল। তারপর দেখো, এবং দেখো, যদি বলে ফার্স্ট কমার্শিয়াল ডোমেস্টিকেটেড অ্যানিমাল কি? ফার্স্ট কমার্শিয়াল ডোমেস্টিকেটেড অ্যানিমাল বলতে গেলে সেটা হবে শিপ। ফার্স্ট ডোমেস্টিকেটেড অ্যানিমাল ডগ, ফার্স্ট কমার্শিয়াল ডোমেস্টিকেটেড অ্যানিমাল কী হবে? শিপ। এটা মাথায় রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। নেক্সট দেখো, আচ্ছা নেক্সট তিনটে সাইটের নাম আছে, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। কোথায় আছে? ম্যাপে দেখো, আমি দেখিয়ে দিয়েছি। ফার্স্টে দেখো বলছে মেহেরগড়, বেলুচিস্তানে আছে। এই যে মেহেরগড়, এটাকে বলা হয় ব্রেড বাস্কেট অফ বেলুচিস্তান, অর্থাৎ বেলুচিস্তানের রুটির ঝুড়ি। একটু মাথায় রেখে দেবে, পরীক্ষায় জিকের কোশ্চেন এটা। ব্রেড বাস্কেট অফ বেলুচিস্তান কাকে বলা হয়? মেহেরগড়কে বলা হয়, একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, বেলান ভ্যালি উত্তরপ্রদেশ। বেলান ভ্যালি উত্তরপ্রদেশে কিনা পেলিওলিথিক, মিজোলিথিক, নিওলিথিক তিনটে এজেরই কিন্তু সাইট পাওয়া যায়। তো এমন একটা, বলতে পারো এমন একটা সাইট যেখানে তিনটে এজেরই মানুষ পাওয়া যেত, সেটা হচ্ছে পেলিওলিথিক, মিজোলিথিক, নিওলিথিক। এখানে তিনটে এজেরই এভিডেন্স কিন্তু আমরা পেয়েছি। ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে তিনটে এজের এভিডেন্স আমরা কোন জায়গা থেকে পেয়েছি একসঙ্গে, সেটা হচ্ছে বেলান ভ্যালি। কোথায় আছে? না উত্তরপ্রদেশে আছে। পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটে এজেরই বলতে পারো এভিডেন্স আমরা পেয়েছি এখান থেকে। নিচে দেখো লেখা আছে ভীমবেটকা, কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা এটা গুহা চিত্রের জন্য বিখ্যাত। তোমরা যারা যারা আর্টসের স্টুডেন্ট আছো তারা কিন্তু পড়েছো, এটা ইতিহাসের স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু পড়েছিলে যে প্রথম গুহা চিত্রের আবির্ভাব কোথায় পাওয়া গেছে? ভীমবেটকাতে, যেটা মধ্যপ্রদেশে আছে। তো এটাকে বলতে পারে, ইংলিশে বলা হয় যে কেভ পেন্টিং এর এভিডেন্স আমরা কোথায় পেয়েছি? কেভ পেন্টিং বা গুহা চিত্র কোথায়? ভীমবেটকাতে, যেটা মধ্যপ্রদেশে আছে। আচ্ছা নেক্সট দেখো, এই যে যেটা তোমাদের বলেছিলাম, নিওলিথিক এজটাকে আমরা রিভলিউশন কেন বলি? তার কারণ এটাকে রিভলিউশন বলেছেন ভি গর্ডন চাইল্ডে, অর্থাৎ এনার যে নামটা ভি গর্ডন চাইল্ডে, এই যে বিজ্ঞানীটা আছেন, এই যে আর্কিওলজিস্টটা আছেন, তিনি কিন্তু নিওলিথিক এজকে রিভলিউশন বলেছেন। তার কারণ দেখো, রিভলিউশন কেন বলেছেন? তার কারণ এর আগে পর্যন্ত তো মানুষ খালি শিকার করতো আর খাবার দাবার জোগাড় করে খেত, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাযাবরের মতো চলে যেত। তো কিন্তু এই যে এজটা, এই সময় মানুষ কিনা নিজে বসতি করতে শিখলো, নিজে শিকার করতে শিখলো, নিজে ফসল উৎপাদন করা, অর্থাৎ নিজে ফার্মিং করাটা শিখলো, এবং পার্মানেন্ট সেটেলমেন্ট পেলো, একটা সেটেলড লাইফ পেলো। সেই জন্য এই যে আর্কিওলজিস্ট ভি গর্ডন চাইল্ডে, ইনি কিন্তু নিওলিথিক এজকে রিভলিউশন বলেছেন। একটু মাথায় রেখে দেবে। আগে মানুষ ফুড কালেকশন করতো, এখন ফুড প্রডিউসিং করছে, ফুড প্রডিউসার হয়ে গেছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখো, কিছু পার্মানেন্ট সাইটস আছে, যেমন দেখো বুরজাহোম, গুফকারাল, কোলদিওয়া কোথায় আছে? উত্তরপ্রদেশ। বুরজাহোম এবং গুফকারাল কোথায় আছে? না কাশ্মীরে। এটা মাথায় রাখবে, এগুলো কিন্তু বলতে পারো নিওলিথিক সাইটস। ঠিক আছে, কুমোরের চাকার আবির্ভাব হয়েছে পোটার্স হুইল, এটাও মাথায় রেখে দেবে। তো দেখো, আজকের মতো এই ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। তো আজকে আমরা শেষ করলাম স্টোন এজ, তারপরের দিন আমরা শেষ করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হওয়ার আগে স্টোন এজ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আজকে আমাদের এই স্টোন এজের ক্লাসটা হলো। বোঝা গেল? তো কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে একবার কমেন্টে জানাবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।